এই ফোনটা নিয়ে আমি যখন আউটডোরে গিয়ে ইউজ করতেছিলাম সবাই হাত থেকে নিয়ে নিয়ে দেখতেছিল যে এটা আসলে কি ফোন, কারণ এটার ব্যাক সাইডটা এতটাই সুন্দর ছিল। এটার পিছনে যে 3D গ্রেডিয়েন্ট ইফেক্টটা ইউজ করা হয়েছে এটার কারণে মনে হয় যে ফোন থেকে যে ইফেক্টটা রয়েছে সেটা বেশি আসতেছে, এরকম একটা অবস্থা। তার পাশাপাশি দেখেন যে এটার ক্যামেরা কাটআউটটা কতটা ইউনিক করা হয়েছে এবং সুন্দর করা হয়েছে। প্লাস এটার সামনের দিকে যদি আপনি তাকান তাহলে দেখেন যে একদমই সিমেট্রিক্যাল ন্যারো বেজেলের একটা ডিসপ্লে, যেটার কারণে এই ফোনটাকে দেখতে অনেক অনেক বেশি প্রিমিয়াম লাগে। কথা বলছিলাম Oppo Reno 14F 5G এই ফোনটা নিয়ে, যেটা বাংলাদেশে এখন কিন্তু অফিসিয়ালি পাওয়া যাচ্ছে। বাই দ্য ওয়ে শুরুতে এটার প্রাইসটা একটু আপনাদেরকে জানিয়ে রাখি। এটার 8256GB যে ভেরিয়েন্টটা রয়েছে এটা কিন্তু এখন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি 42,999 টাকায় পাওয়া যাচ্ছে। আর আপনারা যারা ইএমআই তে এই ফোনটি কিনতে যাচ্ছেন তাদের জন্য গুড নিউজ হচ্ছে যে Oppo যে কোনো শোরুম থেকে কিন্তু আপনি এটা 0% ইন্টারেস্টে ইএমআই তে কিনতে পারবেন, যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এখন কথা হচ্ছে এই ফোনটা কি শুধুমাত্র দেখতেই সুন্দর নাকি এটার ভিতরে কিছু রয়েছে। এই জায়গায় একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাবেন এবং এটার ডিসপ্লেটা আমার কাছে অসাধারণ লেগেছে। তার পাশাপাশি এটার মধ্যে কিন্তু IP69 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে কিন্তু আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। এটাকে পানির মধ্যে ইচ্ছে মতো আপনি চাইলে চুবাতে পারবেন। তার পাশাপাশি এটার মধ্যে ভরপুর এআই ফিচার রয়েছে, যে এআই ফিচারগুলো অনেক বেশি ইউজফুল মনে হয়েছে, স্পেশালি ফটোগ্রাফির ক্ষেত্রে অনেক বেশি সাপোর্ট দিয়ে থাকে এই এআই ফিচারগুলো। এটার এআই ফিচারগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এখন যদি আপনি এটার বটমের দিকে তাকান তাহলে এই জায়গায় পাচ্ছেন একটা মেইন স্পিকার, তার পাশে ইউএসবি টাইপ সি পোর্ট এবং মাইক্রোফোন, তার পাশেই থাকছে একটা হাইব্রিড সিম কার্ড স্লট, যেখানে আপনি চাইলে দুইটা ডুয়েল সিম ইউজ করতে পারবেন অথবা একটা মেমোরি একটা সিম কার্ড ইউজ করতে পারবেন। দেন যদি রাইট সাইডে আসেন এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রকার থাকছে এবং টপ সাইডে থাকছে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটা এয়ার ব্লাস্টার, যার কারণে কিন্তু আপনি চাইলে এসি ফ্রিজ এইসব রিমোট দিয়ে যেগুলো কন্ট্রোল করা যায় সেগুলো কিন্তু আপনার ফোন থেকেই কন্ট্রোল করতে পারবেন, যেটা খুবই ভালো ব্যাপার। এবং এর লেফট সাইডটা একদমই ফাঁকা রাখা হয়েছে। ভাই এই দুটো ফোনের ডিসপ্লে চারপাশের বেজেলের দিকে একটু তাকান। এটা হচ্ছে iPhone 15 যেটা লাখ টাকার একটা ফোন, আর এদিকে হচ্ছে Reno 14F এবং এইটার ডিসপ্লে চারপাশের বেজেলটা কত ন্যারো, আর এদিকে iPhone 15 এর বেজেলটা অনেক বেশি মোটা মনে হচ্ছে। এই জায়গায় আপনি ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.57 ইঞ্চির একটা AMOLED ডিসপ্লে, যেখানে 120 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে এবং এটার স্ক্রিন টু বডি রেশিও 93.0%। তার মানে বুঝতেই পারছেন যে এর বেজেলটা কতটা ন্যারো এবং একদমই সিমেট্রিক্যাল ছিল, সামনে থেকে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে। আর এই ডিসপ্লের কালার, শার্পনেস এবং টাচ রেসপন্স সবার কাছেই ভালো লাগবে। এবং এই ডিসপ্লের নিচের দিকে থাকা যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে এটাও মারাত্মক লেভেলের ফাস্ট ছিল, যদিও কিনা এটা একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তারপরেও ঠিকঠাক ভাবেই কাজ করতেছিল, একবারও আমি মিস করতে দেখিনি। এই ফোনটাকে আমি আউটডোরে ইউজ করে দেখেছি যে ডিসপ্লের ব্রাইটনেস থেকে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে না। এটার পিক ব্রাইটনেস কিন্তু 1400 নিটস, এটাকে আপনি ডিরেক্ট সানলাইটেও খুব ইজিলি ইউজ করতে পারবেন, ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই স্ট্রাগল করা লাগে না। অনেক সময় দেখা যায় যে ফোন ওভারহিটের কারণে ব্রাইটনেস কমিয়ে দেয়, এই ধরনের কোনো প্রবলেমও আমি এটাতে খুঁজে পাই নাই। যারা প্রচুর পরিমাণে ইউটিউব, নেটফ্লিক্সে ভিডিও টিডিও দেখে থাকেন, মুভি টুভি দেখেন, তাদের জন্য আমার কাছে মনে হয় যে এই ডিসপ্লেটা একটা বেস্ট ডিসপ্লে। এই ডিসপ্লেটাতে প্রোটেকশন হিসেবে থাকছে AGC ড্রাগন ট্রেল নামের একটা প্রোটেকশন। এটা হয়তো অনেকেই চিনবেন না, কিন্তু এটার প্রোটেকশন আমি ঘাটাঘাটি করে দেখলাম যে ভালোই শক্তপোক্ত। তারপরে আপনাদেরকে রিকমেন্ড করবো যে এটাতে একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার জন্য। Reno 14F এই ফোনটার ব্যাক সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। এর মেইন লেন্সটা 50 মেগাপিক্সেলের, যেখানে সোনির IMX882 সেন্সরটা ইউজ করা হয়েছে এবং তার পাশে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। আর এর ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। এর মেইন ক্যামেরা ছবির স্যাম্পলগুলো যদি দেখেন তাহলে দেখেন যে খুবই শার্প এবং ডিটেইল ছবি দিতে পারতেছে এবং কালারটা কিন্তু অনেক বেশি বুস্টেড কালার দিচ্ছে। এই ধরনের বুস্টেড কালারগুলোই কিন্তু এখনকার সময়ে বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকে। দেখা যায় যে একদমই সোশ্যাল মিডিয়া রেডি ছবি কিন্তু এটা থেকে পাচ্ছিলাম। ইভেন এটা ডাইনামিক রেঞ্জটাও দেখলাম যে খুবই ভালো রাখতে পারে। আশা করা যায় যে ম্যাক্সিমাম মানুষজনের কাছে এইটার ছবি ভালো লাগবে, ইভেন যথেষ্ট পরিমাণে ডিটেইল রাখতে পারে। আপনি যদি এই ছবিগুলো একটু জুম করেও দেখেন তাহলে দেখবেন যে খুবই ভালো ডিটেইল কিন্তু রাখতে পারে। এটার মেইন লেন্সের ছবির স্যাম্পলগুলো যদি দেখেন তাহলে দেখেন যে অনেক বেশি কালারফুল মনে হচ্ছে ছবিগুলো এবং বুস্টেড কালার দিচ্ছে। এই জায়গায় কিন্তু অনেক ভালো শার্পনেস এবং ডিটেইল রাখতে পারে। ইভেন দেখলাম যে ডাইনামিক রেঞ্জটা খুবই ভালোভাবেই কিন্তু হ্যান্ডেল করতে পারছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু ন্যাচারাল হলে বেশি ভালো লাগতো, যদিও কিনা ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে এই সময় এসে মানুষজন একদমই সোশ্যাল মিডিয়া রেডি ছবিগুলো এবং কালারফুল ছবিগুলাই বেশিরভাগ সময় পছন্দ করে থাকে। বাট অনেকেই আছে যারা হচ্ছে যে একটু ন্যাচারাল ছবি চাই। এই জায়গায় যদি দুইটা অপশন দেওয়া হতো যে একটা ন্যাচারাল আর একটা হচ্ছে যে একটু বুস্টেড কালার আলাদা করা যেত তাহলে বেশি ভালো লাগতো। বাই ডিফল্ট এটা থেকে আমি যে ছবির আউটপুট পাচ্ছিলাম সেটা আমার কাছে যথেষ্ট লেগেছে। তারপর যখন এটার আলট্রা দিয়ে আমি ছবি তুলতেছিলাম তখন আমার কাছে কালারটা একটু শিফটিং মনে হচ্ছে। এটার যে মেইন ক্যামেরাটা রয়েছে সেটা দিয়ে অনেক বেশি বুস্টেড কালার দিচ্ছিল, আর এটার আলট্রা দিয়ে একটু ন্যাচারাল টাইপের একটু মানে ফ্যাকাশে টাইপের ছবি দিচ্ছিল, যার কারণে মনে হচ্ছিল যে একটু কালার শিফটিং রয়েছে। কিন্তু ম্যাক্সিমাম টাইম এটা হয় না, দেখা যায় যে যখন লাইটটা একটু মানে এদিক সেদিক হয়ে যায় তখন দেখা যাচ্ছিল যে এই প্রবলেমটা হচ্ছিল। কিন্তু ম্যাক্সিমাম টাইমে কিন্তু মোটামুটি ভালোই ট্রু কালারটাই রাখতে পারতেছিল। কিন্তু এর আলট্রা ওয়াইড লেন্সটা মেইন লেন্সের তুলনায় মোটামুটি ন্যাচারাল ছবি ক্যাপচার করতে পারে। কিন্তু যখন লো লাইটে নাইট মোডে এটার ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন কিন্তু গেমটা টোটালি চেঞ্জ করে দেয়। এই বাজারে যে ফোনগুলো পাওয়া যায় সেইগুলো থেকে লো লাইটে এত ভালো পিকচার কোয়ালিটি আমি কখনোই পেতে দেখি নাই। এটা দিয়ে যখন আপনি নাইট মোডে শক্ত হাতে ছবি তুলবেন অনেক ভালো আউটপুট পাবেন। নয়েজ এবং গ্রেনের দেখা খুব একটা পাওয়া যায় না, টুকটাক নয়েজ যেটা থাকে সেটা দেখা যায় যে প্রসেস করে একদমই মানে নাই করে দেয়, যার কারণে লো লাইটের খুবই ভালো ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কিন্তু এটা থেকে আপনি পাবেন। কিন্তু যখন আপনি এটার আলট্রা ওয়াইড দিয়ে লো লাইটে নাইট মোডে ছবি তুলবেন তখন দেখবেন যে কিছুটা নয়েজ এবং গ্রেনের দেখা পাবেন। তারপরে আমার কাছে প্রাইস অনুযায়ী ছবির আউটপুট ভালোই লেগেছে। আর এটাতে থাকা 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো লেন্সটা রয়েছে
রয়েছে এইটা কাইন্ড অফ আমার কাছে ইউজলেস মনে হয়েছে। এটা দিয়ে যেই আউটপুট পাচ্ছিলাম এর থেকে ভালো আউটপুট কিন্তু এর মেইন লেন্স দিয়ে একটু দূর থেকে ছবি তুলে পরবর্তীতে ক্রপ করে নিলেই হয়ে যাচ্ছিল, যার জন্য আমি বলছিলাম এটাতে যে ম্যাক্রো লেন্সটা রয়েছে এটা কাইন্ড অফ ইউজলেস বলতে পারেন। দেন যখন এটার মেইন লেন্স দিয়ে আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন আপনি এই জায়গায় 1x এবং 2x দুইটা অপশন পাবেন, কোনো প্রকার টেলিফোটো লেন্স ছাড়াই। এর যে মেইন লেন্সটা রয়েছে সেটাকে ডিজিটালি জুম করে কিন্তু 2x এ পোর্ট্রেট নেওয়ার অপশন রয়েছে এবং এর পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের ছিল। আমি এতটা ভালো আউটপুট পাবো আমি চিন্তাও করি নাই, এত শার্প এবং ডিটেল পিকচার এটা থেকে ক্যাপচার করবে এবং এর পোর্ট্রেটের এজ ডিটেক্টটা অনেক ভালোভাবেই করতে পারে, কোনো অবস্থাতেই মিস করতে দেখি নাই। অনেক বেশি কমপ্লিকেটেড লাইটিং কন্ডিশন হয়ে গেলে দেখা যায় যে মাঝে মাঝে মিস করতেছিল, তাছাড়া ম্যাক্সিমাম টাইমে এটা থেকে অনেক ভালো আউটপুট পাচ্ছিলাম। যারা ডেডিকেটেডলি পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য একটা ফোন খুঁজে থাকেন তাদেরকেও এই ডিভাইসটা সাজেস্ট করা যায়, যদিও কিনা এটাতে টেলিফোটো লেন্স নাই, বাট টেলিফোটো লেন্সের যে মিসিংটা সেটা আপনি একবার এটাতে ফিল করবেন না। আর এতে যে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে অসাধারণ লেভেলের কিছু সেলফি তুলতে পারতেছিলাম। আমি লাস্ট কবে এত সুন্দর সেলফি তুলছি আমি জানি না, এটা নেওয়ার পর থেকে আমি অনেক বেশি সেলফি তুলে দেখলাম যে ছবিটা অনেক বেশি শার্প এবং ডিটেল ছিল। আর ওপ্পোর ফোনগুলো আপনারা জানেন যে নিজেকে একটু ব্রাইট করে এবং ব্রাইটটা দেখতেই বেশিরভাগ মানুষে পছন্দ করে, তো সেই জায়গায় আপনি যদি সেলফি তুলতে চান অনেক বেশি সেলফি তুলবেন এই ফোনটা কেনার পর, কারণ এটা দিয়ে আসলেই নিজেকে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। এবং এটা দিয়ে যখন পোর্ট্রেট মোডে আপনি সেলফি নেবেন সেটার এইচডিটা একটু কিন্তু অনেক ভালো করতে পারে এবং যে ব্লারটা রয়েছে সেটা কিন্তু একদমই ন্যাচারাল লাগে দেখতে। এটার মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করা যায়। এই বাজেটের একটা ফোন থেকে 4K 60 fps আসলে আশাও করা যায় না। কথা বলা যাক এটার পারফরমেন্স নিয়ে। এটার মধ্যে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1 যেটা 4 nanometer বিল্ড করা হয়েছে এবং এটার পারফরমেন্স খুবই ভালো ছিল। এটা দিয়ে রেগুলার লাইফে ইউজ করতে গেলে আপনি একবারও ল্যাগ হ্যাংয়ের দেখা পাবেন না। তার পাশাপাশি এটা কিন্তু আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 নিয়ে এসেছে এবং এর উপরে কিন্তু কালার ওয়েস থাকছে। আর আপনারা হয়তো এখন সবাই জানেন যে ওপ্পোর কালার ওয়েস কিন্তু আগে থেকে অনেক বেশি অপটিমাইজ হয়েছে এবং ফিচারে ভরপুর এবং অনেকগুলো এআই ফিচার রয়েছে যেগুলো নিয়ে একটু পরে আমরা কথা বলবো। এটার মধ্যে প্রচুর পরিমাণে ব্লুটুথ পেয়েছি, যে ব্লুটুথগুলো উল্টাপাল্টা অ্যাড দেখাচ্ছিল। তার পাশাপাশি কিছু গেম ইনস্টল করা যেগুলোকে চাইলে আপনি সবগুলোকে আনইনস্টল করতে পারবেন, যেগুলো আনইনস্টল করা যায় না সেগুলোকে চাইলে কিন্তু ডিসেবল করতে পারবেন। কিন্তু এই ধরনের ব্লুটুথ ফোনের মধ্যে থাকাটা খুবই বিরক্তিকর ছিল। বাই দ্য ওয়ে এটার মধ্যে কিন্তু স্টোরেজ টাইপ হিসেবে ইউজ করা হচ্ছে UFS 3.1, যার কারণে কিন্তু আমরা পারফরমেন্স অনেক ভালো পাচ্ছিলাম। এটাকে আমরা অন্তত বেঞ্চমার্কে টেস্ট করে দেখেছি এবং এই জায়গায় কিন্তু স্কোর করতে পেরেছে 6,83,296, যেটা কিন্তু হিউজ ছিল। এই ফোন দিয়ে যদি আপনি গেমিং করতে চান তাহলে গেমিংও খুবই ভালো সাপোর্ট দিচ্ছিল। এটা দিয়ে পাবজি খেলে দেখেছি যে 90 fps পর্যন্ত ভালো একটা সাপোর্ট পাচ্ছিলাম এবং লং টাইম পাবজি খেলার পরেও ভালোই কিন্তু এটার পারফরমেন্স ধরে রাখতে পারে, পারফরমেন্স খুব একটা ড্রপ করে না। এবং এটা দিয়ে আমরা থ্রটল টেস্ট করেছি, 15 মিনিট থ্রটল টেস্টিং এর পরে কি রেজাল্ট এসেছে সেটা তো দেখতেই পারতেছেন, খুব বেশি কিন্তু পারফরমেন্স ড্রপ করে না এবং এটা দিয়ে আরামসে কিন্তু লং টাইম গেমিংও করা যাচ্ছিল, খুব বেশি একটা ওভারহিট হচ্ছে না। তাছাড়া এটার অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট ছিল এবং অনেকগুলো অ্যাপ একই সাথে রান করার পরেও ব্যাকগ্রাউন্ডের অ্যাপগুলো ঠিকঠাকভাবেই থাকতেছিল, একবারও কিল করতে দেখি না এটাতে থাকা 8GB র্যামের কারণে। এখন কথা বলা যাক এটার এআই ফিচারগুলো নিয়ে। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে এআই ফিচারগুলো একটু ভুয়া টাইপের হয়ে থাকে, সেগুলো বেশিরভাগই মানুষজন ইউজ করে না। বাট এটার মধ্যে যখন আপনি ফটোগ্রাফি করবেন তখন আপনি এই এআই ফিচারগুলো অনেক বেশি ইউজ করবেন এবং এগুলো খুবই ইউজফুল ছিল। আপনি যখন এটার এআই এডিটরে যাবেন তখন প্রথমেই পেয়ে যাবেন এআই রিকম্পোজ নামের একটা অপশন। আপনি ছবি তোলার পরে যদি আপনার ফ্রেমটা একটু আঁকা বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু এটা এআই এর মাধ্যমে ফিক্সড করে দিবে এবং এটা দেখা যাচ্ছে খুবই পারফেক্টলি কাজ করে। দেন পেয়ে যাবেন এআই ইরেজার, এআই পারফেক্ট শর্ট নামের যে অপশনটা রয়েছে এইটা আমার কাছে বেশি ইউজফুল মনে হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আমরা যখন গ্রুপ ফটো তুলি অনেকে চোখ বন্ধ করে রাখে, অনেকে নাক বাঁকা মুখ বাঁকা এই টাইপের অনেক ছবি থাকে, তো সেগুলোকে চাইলে কিন্তু এখন এটা এআই এর মাধ্যমে ফিক্সড করতে পারবেন এবং আপনার গ্রুপ ছবিটা নষ্ট হবে না। গ্রুপ ছবি কিন্তু বারবার আমরা তুলতে পারি না, এটার সময় একবারই আসে এবং মুভমেন্টটা একবারই ক্যাপচার হয় এবং এটাকে যদি এআই এর মাধ্যমে একদম পারফেক্ট করা যায় তাহলে এর থেকে ভালো অপশন মনে হয় না যে কিছু আছে এবং এটা খুবই ভালোভাবেই কাজ করতেছিল। এবং এই জায়গায় আসলে আপনি আরো অনেকগুলো ফিচার পেয়ে যাবেন যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিও আরো অনেক বেশি লম্বা হয়ে যাবে। বাই দ্য ওয়ে একটা ব্যাপার নিয়ে কথা বলতে তো একদমই ভুলে গেলাম, সেটা হচ্ছে এটার ব্যাটারি ব্যাকআপ। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ মারাত্মক লেভেলের ছিল। এটার মধ্যে 6000 mAh এর ব্যাটারি ইউজ করেছে এবং এটার বক্সের মধ্যে একটা 45 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেই চার্জার দিয়ে এটাকে খুবই ফাস্ট চার্জ করা যাচ্ছিল এবং এটাকে যদি একবার চার্জ দেন তাহলে অ্যাটলিস্ট আপনি 1.5 দিন তো ইউজ করতেই পারবেন। আপনি যত হেভি ইউজারই হন না কেন এটাকে আপনি 0 to 100% চার্জ একদিনে শেষ করতে পারবেন না। আপনাকে 100% চার্জ শেষ করার জন্য অবশ্যই পরের দিন সকালে 10টা পর্যন্ত ওয়েট করা লাগবে। এটার ব্যাটারি ব্যাকআপটা এতটাই ভালো ছিল। স্ক্রিন অন টাইমের কথা যদি চিন্তা করি তাহলে এটা থেকে অনায়াসে কিন্তু আপনি 10 থেকে 11 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট আপনাকে চিন্তা করতে হবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 42,999 টাকা দিয়ে আপনি এই ফোনটা কিনবেন কিনা। আপনি যদি এমন একটা ফোন খুঁজে থাকেন যেটা একদমই ব্যালেন্সড হতে হবে, খুবই সুন্দর ডিজাইন, খুবই ভালো একটা ডিসপ্লে লাগবে, ব্যালেন্সড পারফরমেন্স, ক্যামেরাটাও ভালো হতে হবে, অফিসিয়াল মার্কেট থেকে একটা ফোন কিনতে চান তাহলে ওপ্পোর এই ফোনটা আপনাদেরকে সাজেস্ট করাই যায়। তারপরে আপনি চিন্তা করতে পারেন যে আসলে আপনি কি কিনবেন। কিন্তু যদি আপনি স্পেশালি একদমই গেমার হয়ে থাকেন, আপনি ডেডিকেটেডলি গেমিংয়ের জন্য ডিভাইস খুঁজে থাকেন, তাদেরকে বলবো যে আপনি একটু ভাবতে পারেন। তাছাড়া ওভারঅল সব কিছু মিলে আমার কাছে এটা ভালোই লেগেছে, চাইলে একবার এটা ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।